গল্পকথন বাই কল্লোল চ্যানেলে ম্যাক্সিম গোর্কির লেখা বুড়ি ইজেরগিল এটি অনুবাদ করেছেন পবিত্র গঙ্গোপাধ্যায়। গল্পগুলো আমি শুনেছি বেসারাবিয়ার উপকূল অঞ্চলে, জায়গাটা আক্কেরমানের কাছে। সন্ধ্যা হয়েছে, সারাদিনের আঙুর তোলার কাজ শেষ করেছি আমরা। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কর্মসঙ্গী মলদাভীয় লোকগুলি সাগর বেলার দিকে চলে গেল। বুড়ি ইজেরগিলের সঙ্গে আমি রয়ে গেলাম সেখানে। ঘন আঙুর ঝোপের ছায়ায় মাটিতে গা এলিয়ে দিলাম। চুপ করে দেখতে লাগলাম সৈকতাভিমুখী কালো ছায়াগুলি ধীরে ধীরে রাত্রির অন্ধকারে মিলিয়ে গেল। হাসি গানে মশগুল হয়ে তারা চলেছে বেলাভূমির দিকে। পুরুষগুলোর পরনে খাটো আলখাল্লা আর ঢিলে পাতলুন, পোড়া তামাটে চেহারা, কালো মোটা গোঁফ আর মাথা ভরা কালো চুল কাঁধ পর্যন্ত পড়েছে। মেয়েরা চলেছে হাসি খুশি লাবণ্যে ভরা দেহ, চোখ ঘন নীল, চেহারা তাদেরও পোড়া তামাটে। রেশমের মতো কালো চুলগুলি এলিয়ে পড়েছে পিঠে। উষ্ণ হালকা হাওয়া দুলিয়ে দিচ্ছে ঘন কেশ, আর ঠুনঠুন করে বেজে উঠছে কেশাভরণ টাকার সিকির মালাগুলো। সমান ধারায় বাতাস বইছে অনেকটা জায়গা জুড়ে, কিন্তু হঠাৎ যখন দমকা হাওয়া আসে, যেন কোনো অদৃশ্য ধাক্কা খেয়ে লাফিয়ে উঠছে। মেয়েদের মাথার চারদিকে ছড়িয়ে পড়ে চুলগুলো, কেশরের মতো অদ্ভুত রূপ নেয়। সেই অবস্থায় তাদের দেখলে মনে হয় যেন কোন রূপকথার অদ্ভুত জগৎ থেকে বেরিয়ে এসেছে তারা। যতদূর তারা এগিয়ে যেতে থাকে, রাতের আঁধার আর আমার কল্পনা ততই তাদের সৌন্দর্যমণ্ডিত করে তোলে। কোথায় কে যেন একটা বেহালা বাজাচ্ছে। একটি মেয়ে গভীর ভরাট গলায় গান ধরেছে। হাসির শব্দ শোনা যাচ্ছে। সমুদ্রের উগ্র গন্ধ ও ভিজে মাটির সোঁদা গন্ধে বাতাস ভরপুর। সূর্যাস্তের কিছু পূর্বেই এক পশলা জোর বৃষ্টিতে মাটি ভিজে গেছে। এখনও আকাশের এখানে সেখানে বিচিত্র বর্ণের ও অদ্ভুত আকারের মেঘ ভেসে বেড়াচ্ছে। কোথাও বা হালকা যেন ধোঁয়ার কুণ্ডলী, নীল বা ছাই রঙের, কোথাও বা এবড়ো খেবড়ো যেন পাহাড়ের অংশ, কালচে রঙের বা পিঙ্গল বর্ণের। মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের ফালিগুলো সানন্দে উঁকি মারছে। সোনালি তারায় খচিত সেই ফালিগুলি। এইসব শব্দ ও গন্ধ, মেঘ ও মানুষ সব কিছুই কেমন অদ্ভুত দেখাচ্ছে, সুন্দর অথচ বিষাদ মাখা, যেন কোনো বিস্ময়কর কাহিনীর উদ্বোধন। সব কিছু দেখেই মনে হচ্ছে যেন তাদের বিকাশে বাধা পড়েছে, মরে যাচ্ছে যেন সব। মানুষগুলোর কণ্ঠস্বর ক্রমে দূরে সরে যায়, তারপর মিলিয়ে যায়, বিষাদ মাখানো দীর্ঘ নিঃশ্বাস হয়ে যায়। তুমি ওদের সঙ্গে যাওনি কেন? যেদিকে ওরা চলে গেল সেই দিক পানে মাথা নেড়ে বুড়ি ইজেরগিল আমাকে জিজ্ঞেস করে। বয়সের ভারে বুড়ি বেঁকে তিন মাথা হয়ে গেছে। তার এককালের উজ্জ্বল কালো চোখ দুটি আজ নিষ্প্রভ, অশ্রুময়। তার গলার শুকনো আওয়াজ কেমন অদ্ভুত শোনায়, কড়মড় করে ওঠে, যেন হাড় চিবোচ্ছে। যেতে ইচ্ছে করছে না, আমি বললাম। তোরা রুশগুলো জন্ম বুড়ো, সব আঁধার মুখ, দানও যেন। আমাদের মেয়েরা তোকে ভয় পায়, কিন্তু তুই তো তাগড়া জোয়ান। আকাশে চাঁদ উঠে আসে, মস্ত বড় গোল রক্তের মতো লাল। মনে হয় যেন স্তেপের অন্তঃস্থল ফুঁড়ে বেরিয়ে এলো। এই স্তেপ কালে কালে কত নররক্ত, কত নরমাংস আত্মসাৎ করেছে। হয়তো তারই ফলে এর সমৃদ্ধি ও উর্বরতা। চাঁদের আলোয় আমাদের গায়ে আঙ্গুললতার ছায়া পড়ে, বোনালেসের মতো সে ছায়া। আমি ও বুড়ি যেন জালে ঢাকা পড়ে গেছি। আমাদের বাঁ দিক দিয়ে
চঞ্চল মেঘের ছায়া ছুটে যায় স্তেপ পেরিয়ে। চাঁদের নীলাভ আলোয় মেঘগুলি উজ্জ্বল হয়ে ওঠে, অনেক হালকা ও স্বচ্ছ মনে হয়। দেখ দেখ, ওই দেখ লারা। কম্পমান হাতের বাঁকা আঙুলগুলি দিয়ে বুড়ি যেদিকে দেখিয়ে দেয় আমি সেদিকে তাকাই। অনেকগুলি ভাসমান ছায়া চোখে পড়ে, কিন্তু অন্যগুলির চেয়ে একটা বেশি কালো ও ঘন মনে হয়। আর সবার চেয়ে জোরে ও নিচু দিয়ে ছুটেছে সেটা। যে মেঘটা ভাসছিল সবচেয়ে নিচে মাটির কাছে, চলেছিল সবচেয়ে জোরে, তার থেকেই সেটা খসে পড়েছে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি বলি। তোর চোখ এই বুড়ির চোখের চেয়েও খারাপ। চেয়ে দেখ ওই দিকে, ওই আঁধারটারে স্টেপের ওপর দিয়ে ছুটছে। আমি আবার তাকাই, ছায়া ছাড়া আর কিছু চোখে পড়ে না। ওটা তো ছায়া, ওকে লারা বলছো কেন? লারা বলেই লারা বলছি। এখন সে ছায়া ছাড়া আর কি? এতে আশ্চর্য হবার কি আছে? 1000 বছর সে বেঁচেছে, রোদে ওর হাড়মাস রক্ত সব শুষে নিয়েছে, তারপর ধুলোর মতো বাতাস নিয়েছে উড়িয়ে। দেমাগ বেশি হলে ঈশ্বর তার কি করতে পারে দেখ। বলো না কি করে ঘটল? আমি বুড়িকে অনুনয় করি। স্টেপের যেসব অদ্ভুত গল্প গজায় তারই একটা শুনবার আশায়। বুড়ি গল্পটা বলে। অনেক 1000 বছর আগের কথা। সমুদ্রের ওপারে অনেক দূরে, যেখানে সূর্য ওঠে, সেখানে আছে এক দেশ। তার মধ্যে মস্ত নদী। রোদ সেখানে কড়া, আর প্রতিটি গাছের পাতা, প্রতিটি ঘাস এত বড় যে মানুষের যতখানি ছায়া দরকার সব তারা পায়। ওদেশের প্রকৃতি এমনিতে উদার। সেখানে মহান এক জাতের মানুষ থাকত। তারা গরু ভেড়া চড়াত আর গতর খোয়াত, শিকার করে, শিকারের পরে উৎসব করে, গান গেয়ে, আর মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে। একদিন উৎসবের মধ্যে আকাশ থেকে একটা ঈগল এসে ছোঁ মেরে নিয়ে গেল একটা মেয়েকে। কালো চুলো সে মেয়েটা রাতের মতো কোমল। পুরুষরা ঈগলটার দিকে তীর ছুঁড়ল, কিন্তু বেচারাদির তীরগুলোই ঈগলকে বিঁধতে পারল না, মাটিতে ফিরে এলো। তারপর তারা বেরুল মেয়েটার খোঁজে। অনেক খুঁজেও ফল হলো না কিছু, পাওয়া গেল না মেয়েটাকে। তারপর সবাই ভুলে গেল তার কথা। দুনিয়ার সব কিছুই যেমন ভুলে যায় মানুষ। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে থেমে যায় বুড়ি। তার ক্ষণক্ষণে গলার আওয়াজে বিস্মৃত সকল যুগের অভিযোগ যেন বেজে ওঠে। ছায়াময় স্মৃতিতে সেই যুগগুলি বুড়ির বুকের মধ্যে যেন মাথা চাড়া দিয়ে উঠেছিল। যেসব প্রাচীন উপকথা হয়তো সাগরকূলেই রচিত হয়েছিল, তাদেরই একটা প্রারম্ভিক পর্বের সঙ্গে মৃদু সঙ্গত করছিল সাগর। 20 বছর পরে মেয়েটা নিজেই ফিরে এলো, জীর্ণ শীর্ণ শুষ্ক শরীর নিয়ে। সঙ্গে একটা ছোকরা, সুন্দর ও যুবক। 20 বছর আগে ঠিক যেমন ছিল মেয়েটা। সবাই শুধল, কোথায় ছিলি? মেয়েটা বললে, ঈগলটা তাকে নিয়ে গিয়েছিল পাহাড়ি দেশে, সেখানে তার বউ হয়ে ঘর করেছে। এই জোয়ানটা তার ছেলে। বাপ মরে গেছে। যখন দুর্বল হয়ে পড়েছিল, শেষবারের মতো যতদূর সম্ভব উড়ে গেল আকাশে, তারপর ডানা গুটিয়ে ধপ করে পড়ল পাহাড়ের গায়ে, আর সঙ্গে সঙ্গে মরে গেল। সবাই হাঁ করে দেখলে ঈগলের ছেলেটাকে। কোনো তফাৎ নেই এদের সঙ্গে, শুধু চোখ দুটো তার ঈগলের মতোই দেমাক ভরা উদাসীন। ওরা কথা বলে, খুশি হলে ও জবাব দেয়, নয়তো চুপ করে থাকে। মোড়লরা যখন এসে ওর সঙ্গে কথা বলল, ও যেন তাদের সমান এই ভাব দেখালো। অপমান বোধ করে তারা। ওরা বলে, এখনো দাঁত গজায়নি, তবু মাড়ি দিয়ে কামড়াতে আসে। ওকে জানিয়ে দেয়, ওর মতো হাজার হাজার মানুষ, ওর দুনো বয়সের 1000 লোক পর্যন্ত এদের মান্য করে,
কথা শোনে। কিন্তু ঈগলের বেটা বুক চিতিয়ে ওদের দিকে কটকট করে তাকায়। জবাব দেয় তার নাকি জুড়ি কেউ নেই। অন্যে যদি মোড়লদের মেনেই থাকে, সে মানবে না তার জন্যে। কি ভীষণ রেগে গেল বুড়োরা। বলল, আমাদের মধ্যে ওর জায়গা নেই, যেখানে খুশি চলে যাক। হো হো করে হেসে চলে গেল যেখানে খুশি, একটা সুন্দর মেয়ের কাছে। একদৃষ্টে ওর দিকে তাকিয়েছিল মেয়েটা। ও এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। যেসব মোড়ল ওকে এইমাত্র গালমন্দ করেছে, তাদেরই একজনের মেয়ে ওটা। বাপের ভয়ে এমন সুন্দর যুবক পুরুষ দেখেও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওকে ঠেলে চলে যাচ্ছিল মেয়েটা, কিন্তু এক চড়ে ও তাকে শুইয়ে দিল। তারপর উঠে দাঁড়াল তার বুকের উপর। মেয়েটার মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত উঠল। তারপর উঠল শ্বাস। সাপের মতো শরীরটা মুচড়িয়ে শেষ নিঃশ্বাস ফেলল। এই কাণ্ড দেখে সবাই আতঙ্কে পাথরের মতো নিশ্চল হয়ে গেল। এরকমভাবে কোনো নারী হত্যা এই সমাজে এর আগে আর কখনো ঘটেনি। বেশ খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল ওরা। একবার মাটির উপর মরা মেয়েটির দিকে তাকায়। চোখ দুটো তার খোলা, মুখে রক্তের দাগ। আরেকবার তাকায় ছোকরাটার দিকে। মেয়েটার পাশে গর্ব ভরে মাথা উঁচু করে সে সকলের সামনে একা দাঁড়িয়ে আছে। মাথা নিচু করার কোনো লক্ষণ নেই, যেন নিজের শাস্তি নিজে আহ্বান করছে। লোকগুলোর যখন ঘোর কাটল, তখন সবাই মিলে ধরল ওকে। তারপর বেঁধে ফেলে রেখে দিল সেখানে। ওরা ভাবে, ওকে ধরে ধপ করে মেরে ফেলা সে তো সহজ ব্যাপার, তাতে ওদের মন তৃপ্তি পাবে না। রাতের অন্ধকার আরো ঘনিয়ে আসে। অদ্ভুত মৃদু শব্দে ভরে ওঠে চারদিক। স্তেপের মধ্যে পাহাড়ে ইঁদুরগুলো করুণ শব্দ করে। আঙুর ঝোপের পাতার মধ্যে ঝিঁঝিগুলো একটানা ক্ষণক্ষণে আওয়াজ করতে থাকে। গাছের পাতাগুলো দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পরস্পরের সঙ্গে কানাকানি করে। রক্তের মতো রাঙা পূর্ণিমার চাঁদ দিগন্তে ঝুঁকে ক্রমে ম্লান থেকে ম্লানতর হয়ে আসে। নীলাভ কুয়াশা স্তেপের সর্বত্র ছড়িয়ে পড়ে। অপরাধের যথাযোগ্য শাস্তি নির্ধারণের জন্যে আবার সবাই জমায়েত হয়। কেউ কেউ বলে, ঘোড়া লাগিয়ে টেনে ছিঁড়ে ফেলা হোক ওর শরীরটা। কিন্তু এত শাস্তি কারুরই মনোপুত হয় না। অন্য প্রস্তাব হয়, সবাই একটা করে তীর ছুঁড়ে ওকে মারা হোক। কিন্তু সে প্রস্তাবও বাতিল হয়ে যায়। একজন বলে, ওকে জ্যান্ত পুড়িয়ে মারা হোক। কিন্তু তাও পছন্দ হল না। আগুনের ধোঁয়ায় তো দেখা যাবে না কি কষ্ট পাচ্ছে লোকটা। অনেক প্রস্তাব হল, কিন্তু একটাও পছন্দসই হল না। এমনিভাবে যখন আলোচনা চলছে, ওর মা এসে নিঃশব্দে তাদের সামনে নতজানু হয়ে বসে। ছেলের জন্যে কৃপা প্রার্থনার মতো ভাষা বা চোখের জল কিছুই সে খুঁজে পায় না। ঘণ্টার পর ঘণ্টা ওদের আলোচনা চলতে থাকে। অগত্যা অনেক চিন্তা করে একজন জ্ঞানী ব্যক্তি বলে ওঠেন, ওকে জিজ্ঞেস করা যাক না, কেন এ কাণ্ড করলে? ওরা জিজ্ঞেস করে। সে জবাব দেয়, বাঁধন খোলো, বাঁধা অবস্থায় আমি কোনো কথা কইব না। বাঁধন খোলা হলে ও যে সুরে কথা বলতে শুরু করে, মনে হয় যেন কৃতদাসদের সঙ্গে কথা কইছে। কি চাও তোমরা? তুমি শুনেছ কি চাই? জ্ঞানী ব্যক্তি উত্তর করেন, আমি যা করেছি তার জন্য তোমাদের কাছে জবাবদিহি করতে যাব কেন? আমরা যেন তোমার উদ্দেশ্য বুঝতে পারি। শোনো দাম্ভিক ছোকরা, তোমার মৃত্যু অবধারিত। আমাদের বুঝিয়ে দাও কেন করেছ। আমরা বেঁচে থাকব। আমাদের জ্ঞানের ভাণ্ডারে আরও জ্ঞান যোগ করা দরকার। বেশ, আমি তোমাদের বলবো, যদিও আমি নিজেই ঠিকমতো বুঝে উঠতে পারছি না কি ঘটেছে। আমার মনে হয় আমি ওকে হত্যা করেছি ও আমায় প্রত্যাখ্যান করেছিল বলে। আমি ওকে চেয়েছিলাম। কিন্তু ও তো তোমার নয়, বলল একজন। যা শুধু তোমাদের তাই কি তোমরা ব্যবহার করো?
আমি তো দেখেছি মানুষের নিজের বলতে আছে শুধু বাকশক্তি, হাত আর পা, কিন্তু সে দখল করে বসেছে গরু, ঘোড়া, নারী, জমি জমা, আরও কত কি। এর জবাবে ওকে বলা হলো, মানুষ যা কিছু অধিকার করে সব কিছুর জন্যে সে নিজেকে দিয়ে মূল্য দেয়, জ্ঞান দিয়ে, শক্তি দিয়ে, কখনো জীবন দিয়ে। ও জবাব করে, নিজেকেও পূর্ণাঙ্গ রাখতে চায়। অনেকক্ষণ ধরে ওর সঙ্গে কথা বলে সবাই বুঝতে পারে পৃথিবীতে নিজেকে ও সবার ওপরে মনে করে। নিজের সম্বন্ধে ছাড়া আর কারুর সম্বন্ধে কোনো চিন্তা ওর নেই। যখন তারা বুঝল সমস্ত পৃথিবী থেকে নিজেকে সে আলাদা করে ফেলেছে, সবাই তখন আতঙ্কিত হল। ও কোনো দলের অন্তর্ভুক্ত নয়, ওর মা নেই, ওর নিজের পশুর পাল নেই, স্ত্রীও নেই, আর এসব কিছু সে চায়ও না। সবাই যখন এই বিষয়ে অবহিত হয়, আবার আলোচনা শুরু হলো কি শাস্তি তাকে দেয়া যেতে পারে। এবার আর দীর্ঘ তর্ক নয়। জ্ঞানী ব্যক্তিটি এতক্ষণ চুপ করেছিলেন, এবার কথা বললেন তিনি। থামো, আমি একটা শাস্তির কথা ভেবেছি, ভীষণ সে শাস্তি। 1000 বছর ধরে ভেবেও তোমরা সে শাস্তি বার করতে পারবে না। শাস্তি ওর নিজের মধ্যেই আছে। ওকে যেতে দাও, ওর মুক্তি দাও, সেই হবে ওর শাস্তি। সেই মুহূর্তে আকাশে একটা অদ্ভুত ঘটনা ঘটে। বজ্র নির্ঘোষ শোনা যায়, অথচ মেঘ চোখে পড়ে না। জ্ঞানী ব্যক্তির প্রস্তাবের সমর্থন আসে স্বর্গীয় শক্তির কাছ থেকে। সবাই মাথা নিচু করে, তারপর যে যার পথে চলে যায়। আর ওই যুবক, লারা বা সমাজতাড়িত এই নাম লাভ করেও যারা ওকে ছেড়ে চলে গেল তাদের প্রতি অট্টহাস্য করে ওঠে। একা একাই ও হাসতে থাকে, ওর বাবারই মতো মুক্ত, স্বাধীন। কিন্তু ওর বাবা তো মানুষ ছিল না, ও যে মানুষ। তাই পাখির মতোই স্বাধীন জীবন শুরু হলো ওর। বসতি অঞ্চলে হানা দিয়ে তাদের গরু ছাগল লুটে নিয়ে যায়, লুটে নিয়ে যায় তাদের নারী, যখন যা খুশি। ওরা ওর দিকে তীর ছোঁড়ে, কিন্তু পরম শাস্তির অদৃশ্য বর্মে তার দেহ সুরক্ষিত, তাই তার মৃত্যু ঘটে না। যেমনি সে চতুর, তেমনি লোভী, তেমনি শক্তিমান, তেমনি নৃশংস। মানুষের সঙ্গে সে কখনো মুখোমুখি হয় না, দূর থেকে তাকে দেখা যায় শুধু। তাই সে একা একা মানুষের বসতির চারপাশে ঘুরে বেড়ায় বহুদিন, বহুকাল, অনেক অনেক বছর ধরে। একদিন সে বসতি অঞ্চলের খুব কাছে এসে পড়ে। সবাই যখন ওকে ধরবার জন্য ছুটে আসে, ও কিন্তু পালিয়ে যায় না। আত্মরক্ষার চেষ্টা করবে এমন লক্ষণও দেখা যায় না কিছু। ব্যাপার কি অনুমান করে একজন চিৎকার করে ওঠে, ওকে স্পর্শ করো না, ও মরতে চায়। সবাই সহসা থেমে দাঁড়ায়। যে তাদের এত ক্ষতি করেছে তার দুর্ভোগ দূর করতে ওরা রাজি নয়। তাকে হত্যা করার কোনো ইচ্ছা তাদের নেই। থেমে দাঁড়িয়ে ওরা সবাই মিলে ওকে শ্লেষ করতে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে সেই সব কটু কথা শোনে ও। মনে হয় বুকের কাছে কি যেন খুঁজতে থাকে। হঠাৎ নিচু হয়ে একটা পাথর তুলে নেয়, তারপর লোকগুলোর দিকে তেড়ে আসে। ওর আঘাত এড়িয়ে যায় সবাই, কিন্তু ওকে আঘাত করে না। অগত্যা হতাশায় অবসন্ন হয়ে ও চিৎকার করে মাটিতে পড়ে যায়। সবাই চুপ করে অদূরে দাঁড়িয়ে দেখে। ধস্তাধস্তির সময় একটা লোকের হাত থেকে একখানা ছুরি পড়ে গিয়েছিল। সেই ছুরিটা হাতে নিয়ে ও খাড়া হয়, তারপর নিজের বুকের উপর বসিয়ে দেয় ছুরিটা। কিন্তু মট করে ভেঙে যায় ছুরিটা, যেন পাথরে ঘা লেগেছে। আবার মাটিতে গড়িয়ে পড়ে সে। মাথা কুটতে থাকে মাটির ওপর, কিন্তু মাটি সে আঘাত সহ্য করে নেয়। এখানে সেখানে কয়েকটা গর্ত হয় শুধু। ও মরতে পারছে না, সোল্লাসে চেঁচিয়ে ওঠে সবাই। ওকে ফেলে রেখে যে যার মতো চলে যায়। উপরের দিকে মুখ করে শুয়ে থাকে লারা। চোখে পড়ে বিরাট বিরাট ঈগল আকাশে অনেক উঁচুতে উড়ে বেড়াচ্ছে। কালো বিন্দুর মতো ভাসছে সেগুলো। এমন তিক্ততায় ভরে ওঠে ওর চোখ,
যেন সারা দুনিয়ার সমস্ত অধিবাসীকে বিষিয়ে দিতে পারে। সেই থেকে একা রয়েছে লারা, একা, স্বাধীন, মৃত্যুর জন্যে প্রতীক্ষমান। সেই থেকে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, সর্বত্র বিচরণ করছে। দেখছ, এরই মধ্যে ছায়ার মতো হয়ে গেছে, আর চিরদিন এমনিই থাকবে। মানুষের ভাষা, তার ক্রিয়াকলাপ বুঝতে পারে না, কিছুই বোঝে না ও, শুধু ঘুরে বেড়ায়, কি যেন খুঁজছে। জীবনকে ও জানে না, মৃত্যু ওর প্রতি প্রসন্ন হয়নি, মানুষের মধ্যে ওর স্থান নেই। অহংকারীর শাস্তি এমন করেই হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে বুড়ি চুপ করে, মাথাটা বুকের ওপর ঝুলে পড়েছিল। অদ্ভুতভাবে সে কয়েকবার শিউরে উঠল। আমি বুড়ির দিকে তাকাই, মনে হয় যেন ঘুমে ধরেছে তাকে। কেন যেন বড় দুঃখ বোধ হল ওর জন্যে। কি স্পর্ধা ভরা তিরস্কারের স্বরে বুড়ি তার গল্প শেষ করেছে। তবু তার স্বরের মধ্যে কেমন একটা কৃতদাসের ভীত সুর শোনা যায়। সমুদ্র তীরে লোকগুলি গান শুরু করে দেয়। অদ্ভুত সে গান। প্রথমে খাদে সুর শোনা যায়, সেই সুরে 2-3 কলি গাওয়া হলে পরে আর একক কণ্ঠস্বর থেকে গাইতে আরম্ভ করে। প্রথম কণ্ঠস্বরও চলতে থাকে, তারপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম কণ্ঠস্বর গান ধরে, একজনের পর একজন। হঠাৎ পুরুষ কণ্ঠের ঐকতানে আবার প্রথম থেকে গানটা শুরু হয়। মেয়েদের প্রতিটি কণ্ঠস্বর আলাদা বোঝা যায়। সম্মিলিত কণ্ঠস্বর মনে হয় যেন রামধনু রঙের পাহাড়ি ঝর্ণা, পাথরে পাথরে হোঁচট খেয়ে চলেছে। পুরুষ কণ্ঠের ঐকতান উপরের দিকে ছুটেছে, নারী কণ্ঠ থেকে পৃথক, আর তারই সঙ্গে মিশবার জন্যে লাফ দিয়ে অট্টহাস্যে পড়েছে এসে নারী কণ্ঠের স্রোত। পুরুষ কণ্ঠকে ডুবিয়ে দিচ্ছে তারা, সজোরে লাফিয়ে উঠছে একটার পর একটা, যেমন জোরালো তেমনি ঝরঝরে। এই কণ্ঠস্বরে সমুদ্রের কল্লোল আর শোনা যায় না। এই ধরনের গান আর কোথাও শুনেছ কি? ইজেরগিল আমাকে জিজ্ঞাসা করে। মাথাটা উঁচু করে হাসতে থাকে, ওর ফোকলা মাড়িগুলি বেরিয়ে পড়ে। না, শুনিনি। এ ধরনের সুর কোথাও শুনিনি কোনোদিন। শুনবেও না। আমরা খুব গান ভালোবাসি। সুন্দর মানুষ মাত্রই ভালো গাইতে পারে, সুন্দর মানুষ যারা জীবনকে ভালোবাসে। আমরা ভালোবাসি জীবনকে। দিনের কাজের শেষে ওই লোকগুলো কি ক্লান্ত হয়নি? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খেটেছে ওরা, আর যেই চাঁদ উঠেছে অমনি গান শুরু করে দিয়েছে। যারা জীবন জানে না তারা শুয়ে পড়ে, কিন্তু জীবনে যারা আনন্দ পায় তারা গান করে। কিন্তু স্বাস্থ্য, আমি বলতে শুরু করি। বাঁচার মতো প্রচুর স্বাস্থ্য সবারই আছে। স্বাস্থ্য, তোমার যদি টাকা থাকতো তুমি খরচ করতে না? স্বাস্থ্যও তাই। জানো যৌবনকালে আমি কি করতাম? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বসে গালিচা বুনতাম। একবারও উঠতাম না বলা চলে। সূর্যরশ্মির মতোই প্রাণময় ও চঞ্চল ছিলাম আমি। তবু সারাদিন পাথরের মতো নিশ্চল হয়ে বসে থাকতে হতো। সমস্ত হাড়গুলো পর্যন্ত ব্যথা হয়ে যেত। কিন্তু রাত্রি আসার সঙ্গে সঙ্গে আমি ছুটে যেতাম আমার প্রাণের মানুষের কাছে, তাকে চুম্বন করার জন্যে। যে কদিন ভালোবাসা ছিল, পুরো 3 মাস এই করেছি। প্রতিটি রাত কাটিয়েছি তার সঙ্গে। তবু আজ পর্যন্ত বেঁচে আছি। অনেক রক্ত ছিল ধমনীতে, তাই না? কত ভালোবেসেছি, কত চুম্বন দিয়েছি ও নিয়েছি। আমি ওর মুখের দিকে তাকাই। ওর কালো চোখ দুটো নিষ্প্রাণ হয়ে গেছে। পুরনো স্মৃতি কোনো দীপ্তি সঞ্চার করেনি তাতে। চাঁদের আলো পড়ে ওর মুখে, শুকনো ফাটা ঠোঁটে, পাকা চুলের গুচ্ছসহ ছুঁচলো থুতনিটায়, প্যাঁচার ঠোঁটের মতো দোমড়ানো নাকটায়। গালের গর্তগুলো অন্ধকার। মুড়ি দেয়া লাল কাপড়টার ফাঁক দিয়ে
একগাছি পাকা চুল এসে পড়েছে গালের গর্তের অন্ধকারে। তার মুখ, গলা, হাত সব কুঁকড়ে গিয়েছে। যতবার ও নড়ে ওঠে আমার আশঙ্কা হয় শুকনো চামড়াটা বুঝি চড়চড় করে ফেটে ঝরঝর করে খসে পড়বে, আর আমার চোখের সামনে থাকবে একটা শূন্য কঙ্কাল আর দুটো নিষ্প্রাণ কালো চোখ। ক্ষণক্ষণে গলায় বুড়ি আবার বলতে শুরু করে, বেরলাট নদীর তীরে ফালমির কাছে মার সঙ্গে থাকতাম। আমার বয়স যখন 15, তখন সে প্রথম আসে আমাদের খামারে। দীর্ঘকায় পাতলা চেহারা, মুখে কালো গোঁফ, আর কি আমুদে লোক। নৌকোয় ছিল সে, ঝংকার দিয়ে হেঁকে ওঠে যাতে জানলার ভেতর দিয়ে আমরা শুনতে পাই, মদ আছে তোমাদের ঘরে? খাবার আছে কিছু? আমি বাইরে জানলা দিয়ে আশফল গাছটার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি। চাঁদের আলোয় নীল নদীটা চোখে পড়ে, আর দেখি সে দাঁড়িয়ে রয়েছে। গায়ে তার সাদা পোশাক, চওড়া কোমরবন্ধের দুটো দিক একপাশে ঝুলছে। এক পা নৌকোয় আরেক পা তীরে রেখে দুলে দুলে আপন মনে গান গাইছে। আমাকে দেখেই বলে ওঠে, আরে খাসা মেয়ে থাকে তো এখানে, আর আমি জানি না। যেন আমি ছাড়া দুনিয়ার আর সব খাসা মেয়ের খবরই ওর জানা ছিল। ওকে খানিকটা মদ দিলাম, আর কিছু সিদ্ধ শুয়োরের মাংস, আর 4 দিন বাদে নিজেকেও দিলাম সম্পূর্ণভাবে বিলিয়ে। একসঙ্গে রাত্রিতে নৌকো বাইতাম। সে আসত, পাহাড়ি ইঁদুরের মতো মৃদু শীষ দিত, আর আমি জানলা দিয়ে মাছের মতো নদীতে লাফিয়ে পড়তাম। তারপর দুজনে চালিয়ে দিতাম নৌকো, দূরে আরও দূরে। প্রুটে মাছ ধরার কাজ করত ও। পরে যখন মা সব কথা জানতে পারলেন, বেদম মারলেন আমাকে। তখন ওর সঙ্গে দব্রুজা বা দানিউবের শাখা ধরে আরও অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্যে উস্কাল আমাকে। কিন্তু ততদিনে আমার প্রেম ছুটে গিয়েছে। ও যে শুধু গান গায় আর চুমু খায়, আর কিছু করে না। আমার ক্লান্তি এসে গিয়েছে, বিরক্ত হয়ে পড়েছি। সেই সময় একদল হুজুলিয়ান ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল, আর তাদের প্রেমিকাও জুটেছিল সেখানে। মজায় সময় কাটছিল মেয়েগুলোর। কোনো মেয়ে তার কার্পেথিয়ান প্রিয়তমের জন্যে দিনের পর দিন অপেক্ষা করে থাকত। ভাবত, কি হলো লোকটার? কোথাও বন্দী হয়ে রইল, না লড়াইয়ে মারা পড়ল কোথাও। হঠাৎ লোকটা এসে হাজির হয় যেন আকাশ থেকে পড়েছে, হয়তো একা, হয়তো বা 2-3 জন সঙ্গে নিয়ে। অনেক দামি উপহার সঙ্গে নিয়ে আসে মেয়েটার জন্যে। দামি জিনিস ওদের সহজেই জোটে বইকি। তারপর মেয়েটার বাড়িতে চলে ভোজের পালা, আর সাথীদের কাছে চলে ছুঁড়ির স্তুতিগান। খুব খুশি হয়ে যায় মেয়েটা। আমি অনুরোধ করেছিলাম এক বান্ধবীকে ওদের দেখাবার জন্যে। বান্ধবীটিরও হুজুলিয়ান প্রেমিকা ছিল। কি যেন ছিল মেয়েটার নাম, ভুলে গেছি। সবই ভুলে যাচ্ছি আজকাল। কতদিন আগের কথা, ভুলে যে গেছি তাতে আর আশ্চর্য কি। একটা ছোকরার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল বান্ধবী। কি সুন্দর চেহারা তার, লাল চুল, লাল গোঁফ, সব লাল। আর কি মেজাজ, কি বিষণ্ণ দেখাতো তাকে। মাঝে মাঝে কি কোমল মনে হতো, কিন্তু অন্য সময় সে লড়াই করত আর হুঙ্কার দিত যেন একটা হিংস্র পশু। একবার এক চড় মেরেছিল আমার গালে। আমিও বেড়ালের মতো লাফ দিয়ে পড়েছিলাম ওর উপর, দাঁত বসিয়েছিলাম ওর গালে। সেই থেকে ওর গালে টোল পড়ে যায়, আর সেই টোলের উপর আমার চুমু খাওয়াতে কত আনন্দই না তার হতো। কিন্তু তোমার ধীবর প্রবরের কি হলো? আমি জিজ্ঞাসা করলাম। জেলেটা? ও, সে সে হুজুলিয়ানদের দলে যোগ দিল। প্রথম প্রথম যাওয়ার জন্য আমাকে অনেক অনুনয় বিনয় করলে, তারপর ভয় দেখালো, সঙ্গে না গেলে আমাকে নদীতে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু কয়েকদিন পরেই সে আমাকে ছেড়ে দিল। দলে যোগ দিয়ে আরেকটা মেয়ে জুটিয়ে নিয়েছিল সে। তাদের দুজনের একসঙ্গে ফাঁসি হয়, সেই জেলে আর এই হুজুলিয়ান। আমি দেখতে গিয়েছিলাম সে ফাঁসি, দব্রুজায়। জেলেটা ফাঁসি কাঠে উঠল কাঁদতে কাঁদতে।
মরার মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল আগে থেকেই। কিন্তু হুজুলিয়ান স্থিরভাবে পাইপ টানছিল। পকেটে হাত দিয়ে পাইপ টানতে টানতে সে এগিয়ে গেল। গোঁফের একদিকটা কাঁধের উপর রাখা, অপর দিকটা বুকের উপর ঝুলছিল। সে আমায় দেখতে পেল, মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে হেঁকে উঠল, বিদায়। আমি পুরো 1 বছর ওর জন্যে দুঃখ করেছি। এই ঘটনাটা ঘটেছিল ওর কার্পেথিয়ান বাড়ি রওনা হওয়ার ঠিক মুখে মুখে। এক রোমানিয়ানের বাড়িতে বিদায়ী ভোজের আয়োজন হয়, আর সেখানেই ওরা ধরা পড়ে। 2 জন শুধু ধরা পড়েছিল, কতগুলো মারা যায়, বাকিগুলো যায় পালিয়ে। তা বলে রোমানিয়ানের উপরও শোধ তুলেছিল কড়ায় গণ্ডায়। ওর বাড়ি, ক্ষেত, হাওয়া কল সব পুড়িয়ে দিয়েছিল। ভিখারি হয়ে গেল লোকটা। তারপর তুমি করেছিলে নাকি? আমি জিজ্ঞাসা করলাম। ওই হুজুলিয়ানদের অনেক বন্ধু ছিল, আমি একা নই। যারাই ওদের সত্যিকারের বন্ধু ছিল তারাই অতীতের স্মৃতি স্মরণ করে এই কাজ করেছিল। সাগরবেলার সঙ্গীত এতক্ষণে থেমে গেছে। একমাত্র গর্জমান সাগরের শব্দই বুড়ির গলার আওয়াজের সঙ্গে সঙ্গত করছে। সেই উদাত্ত অশান্ত শব্দই অশান্ত এই জীবন কাহিনীর সঙ্গে অনবদ্য ঐকতান রক্ষা। রাত ক্রমশ হালকা হয়ে আসে। চাঁদের নীল আলোয় কিছুটা উজ্জ্বল দেখায়। রাত্রের অদৃশ্য অধিবাসীদের অশান্ত জীবনের রহস্যময় শব্দগুলি ক্রমশ মিলিয়ে যায়। ঢেউয়ের বর্ধমান কল্লোলে ডুবে যায় সেগুলি। জোর বাতাস উঠতে শুরু করেছে। আর এক তুর্কিরও প্রেমে পড়েছিলাম আমি। তার হারেমে বাস করেছিলাম স্কুটারিতে। পুরো 1 সপ্তাহ ছিলাম সেখানে। মন্দ ছিলাম না, কিন্তু বিরক্তি এসে গেল। মেয়ে মানুষ আর মেয়ে মানুষ, আর কিছু নয়। 8 জন ছিল তার। সারাদিন তারা শুধু খেত, ঘুমত আর আবল তাবল বকে যেত। নয়তো ঝগড়া করত, মুরগির মতো কোঁকো করে উঠত একজন আরেকজনকে। সেই তুর্কি প্রভুর তখন তরুণ নয়, চুলে বেশ পাক ধরেছে। কি জাঁকালো তাকে দেখতে! পয়সাও খুব, কথা বলতো রাজার মতো। চোখ দুটো কালো, সোজা যখন তাকাত একেবারে মর্ম ভেদ করে যেত। প্রার্থনায় তার খুব উৎসাহ। প্রথম আমি তাকে দেখি বুখারেস্তিতে, বাজারে হেঁটে বেড়াচ্ছিল রাজার মতো, যেন কত বড় কেউকেটা ব্যক্তি। আমি হেসে ফেললাম ওর দিকে চেয়ে। সেই দিনই সন্ধ্যায় পথ থেকে আমায় ধরে নিয়ে যাওয়া হলো ওর বাড়িতে। সে ছিল সওদাগর, চন্দন ও তাল কাঠের কারবার করত। বুখারেস্তিতে এসেছিল কিছু নাকি কিনতে। আমার সঙ্গে আসবে? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, নিশ্চয়ই। তোফা, আমি ওর সঙ্গে চলে গেলাম। তুর্কিটা পয়সাওয়ালা ছিল। একটা ছেলে ছিল তার, শ্যামবর্ণের ছোট ছেলে। কি মিষ্টি চেহারা! বয়স তার বছর 16। তারই সঙ্গে পালিয়েছিলাম আমি তুর্কিটার কাছ থেকে। পালিয়ে বুলগেরিয়া যাই, লোমপালাঙ্কয়। সেখানে এক বুলগেরিয়ান মাগি আমার বুকে ছুরি বসিয়েছিল। তার নাগরের জন্য কি স্বামীর জন্য ভুলে গেছি। অনেকদিন এক মেয়েদের আশ্রমে অসুখে পড়ে রইলাম। একটা পোলিশ মেয়ে আমার সেবা করেছিল। তার ভাই ছিল একটা। আরজার পালাঙ্কের কাছে এক মঠে সাধু ছিল সে। মাঝে মাঝেই বোনকে দেখতে আসত। পোকার মতো কিলবিল করতে শুরু করল আমার চারদিকে। সেরে উঠে তার সঙ্গে চলে গেলাম তার দেশে, পোল্যান্ডে। দাঁড়াও দাঁড়াও, বাচ্চা তুর্কিটার কি হল? ছেলেটার মরে গেল। বাড়ির কথা ভেবে না পীড়িতের জ্বালায় জানি না, শুকিয়ে গেল। নতুন চারায় কড়া রোদ লাগলে যেমন হয়, শুধু শুধু শুকিয়ে গেল। আজও যেন স্পষ্ট দেখতে পাচ্ছি তাকে, শুয়ে আছে স্বচ্ছ নীলচে একখণ্ড বরফের মতো। কিন্তু প্রেমের আগুন তখন ওর মধ্যে জ্বলছে। ঝুঁকে পড়ে চুমো দেওয়ার জন্যে অনবরত সেধেছে আমাকে। আমি ভালোবাসতাম ওকে, মনে পড়ে অনেক চুমো দিয়েছি।
তারপর অবস্থা তার খুবই খারাপ হল, নড়তেই প্রায় পারে না। বিছানায় শুয়ে শুয়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো আমাকে। ভিখারি যেন ভিক্ষা চাইছে, পাশে শুয়ে ওকে একটু গরম করে দিতে। আমি তাই করলাম। যখনই ওর কাছে গিয়েছি আগুনের মতো গরম হয়ে উঠেছে ও। একদিন ঘুম থেকে উঠে দেখি ঠান্ডা হয়ে গেছে, মরে গেছে। কাঁদলাম ওর দুঃখে। কে বলতে পারে, হয়তো আমি ওকে মেরেছি। ওর দুনো বয়স তখন আমার, আর যেমন আমার শক্তি তেমনি তেজ। ও তো নেহাত খোকা ছিল। দীর্ঘশ্বাস ফেলল বুড়ি, আর এই প্রথম তাকে দেখলাম বুকের ওপর হাত দিয়ে 3 বার ক্রুশ চিহ্ন এঁকে দিতে। শুকনো ঠোঁটে বিড়বিড় করে কি যেন বলেও গেল। তারপর তুমি ওর সঙ্গে পোল্যান্ডে গেলে? আমি উস্কিয়ে দিই। হ্যাঁ, সেই খুদে পোলিওটার সঙ্গে। সেটা ছিল মজাদার অথচ কুৎসিত। যখন তার বাই জাগত আমার কাছে ঘেঁষে আসত পোষা বেড়ালটার মতো, আর ঠোঁট দিয়ে কথার ধারা বইত, যেন গরম মধু ঝরছে। কিন্তু যখন আমাকে ওর দরকার নেই, তখন আমার দিকে কথা যা বলতো যেন চাবুকের শব্দ, কেটে বসবে। একদিন নদীর ধারে দুজনে হাঁটছি, ও আমার প্রতি একটা কড়া অপমানজনক কথা বলল। আমি ক্ষেপে গেলাম, গরম পিচের মতো টকবক করতে লাগলাম। শিশুর মতো দুহাতে তুলে নিলাম ওকে। লোকটা আকারে ছিল নেহাত ছোট। দুহাতে ধরে দুপাশে এমন চাপ দিলাম যে ওর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তারপর পাক ঘুরিয়ে দিলাম নদীর জলে ছুঁড়ে। আর্তনাদ করে উঠল। এমন ভালো লাগছিল শুনতে। অবজ্ঞা ভরে একবার চোখ নিচু করে দেখলাম জলের মধ্যে হাত পা ছুঁড়ছে সেটা। তারপর সরে গেলাম সেখান থেকে। এরপর আর তার সঙ্গে আমার দেখা হয়নি। ভাগ্য ভালো, আমার যাদের সঙ্গে মন মজিয়েছি তারপর আর তাদের সঙ্গে দেখা হয়নি। এরকম দেখা হওয়াটা মোটেই সুখের নয়, যেন মরা মানুষের দেখা পাওয়া। কথা বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুড়ি। যাদের ও পুনরুজ্জীবিত করেছিল সেই লোকগুলোকে আমি মানুষ চক্ষে একবার দেখে নিই। আগুনের মতো লাল গুঁফো হুজুলিয়ান মৃত্যুর দিকে এগোচ্ছে, পাইপ টানতে টানতে। হয়তো তার চোখ দুটি নীল হিমশীতল। সব কিছুর দিকে ও তাকাত কঠিন ও স্থির দৃষ্টিতে। তারই পাশে কালো গোঁফওয়ালা প্রুটের ধীবর প্রবর কাঁদছে। মরতে রাজি নয়, মৃত্যুর আশঙ্কায় মুখ বিবর্ণ। তার আনন্দোজ্জ্বল চোখ দুটো নিষ্প্রাণ। তার চোখের জলে ভেজা গোঁফজোড়া বাঁকা ঠোঁটের দুপাশ দিয়ে ম্রিয়মান হয়ে ঝুলছে। আর সেই বুড়ো চটকদার তুর্কি, সে হয়তো অদৃষ্টবাদী আর স্বৈরাচারী। আর তারই পাশে তার ছেলে, প্রাচ্যদেশের ফ্যাকাশে কোমল একটি ফুল, চুম্বনের বিষে জর্জর। সেই আত্মম্ভরী পোলিও, বিনয়ী এবং নির্দয়, বাকপটু এবং হৃদয়হীন। সবাই আজ নিষ্প্রাণ ছায়া মাত্র। আর যাকে এরা চুম্বন করেছিল সে জীবন্ত আমার পাশে বসে, কালের গতিতে শুকিয়ে কুঁকড়ে গিয়েছে। দেহ নেই, রক্ত নেই, নেই হৃদয়ে কোনো কামনা, চোখে জীবনের দীপ্তি নেই। সেও তো ছায়া বিশেষ। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন ম্যাক্সিম গোর্কির লেখা বুড়ি ইজেরগিলের বাংলা অনুবাদ। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।